আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে মুড বোর্ড থিমে টোট ব্যাগ পেইন্টিং করার ভূত চেপেছে মাথায়। তো আজকে সময় সুযোগ করে বসে পড়ি আর্ট করতে। আমার কাছে একটা পুরনো টোট ব্যাগ ছিল, সেটাতেই আঁকবো আপাতত। মুড বোর্ড আঁকার ক্ষেত্রে বোর্ডের ফ্রেমিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরেই আসলে সৌন্দর্যটা নির্ভর করে। আমি সহজ নিয়মে মেজারমেন্ট নেয়ার টেকনিকটা দেখাই দিচ্ছি। প্রথমে আপনি যতটুকু পরিসীমা চান ততটুকু এরিয়া ফাইন্ড আউট করে প্রথমে দাগ দিয়ে নেবেন। এরপরে মাস্কিং টেপ বা যে কোনো টেপের সাহায্যে চারদিকে বসিয়ে নেবেন। তারপরে ভিতরের দিকটাতে যতটা ইচ্ছা ততটা ঘর বসিয়ে নেবেন। আমার মুড বোর্ডে আমি টোটাল 7টা ফ্রেম বানাবো, তাই সেই অনুযায়ী টেপ লাগিয়ে নিয়েছিলাম। টেপ লাগানো হয়ে গেলে আমি প্রথমে বেজ হিসেবে জেসো অ্যাপ্লাই করে নিব, যেটা আমার হোমমেড জেসো ছিল। অনেকেই জিজ্ঞাসা করেন জেসো কি বা কেন ইউজ করা হয়, আর এটার কাজই বা কি। জেসো মূলত এক ধরনের বেস যেটা ফেব্রিক্স রিলেটেড যে কোনো পেইন্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। মেইনলি দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে। প্রথমত, এটার উপরে যে কোনো কালার করলে সেই কালারের অরিজিনাল রংটা ফুটে ওঠে। যেমন ধরেন আপনি কালো রঙের ক্যানভাসের উপরে হলুদ রং ইউজ করবেন, এক্ষেত্রে যদি ডিরেক্ট হলুদ রংটা ইউজ করেন সেক্ষেত্রে রংটা একদমই ফুটে উঠবে না। তাই আগে বেস দিয়ে নিয়ে এর উপরে মেইন রংটা অ্যাপ্লাই করা হয়। দ্বিতীয় কারণ হলো জেসো রঙের অপচয় রোধ করে। কাপড়ে ডিরেক্ট রং অ্যাপ্লাই করা হলে কাপড় অনেকটা রং সোক করে নেয়, যার কারণে প্রচুর রঙের অপচয় হয়। এখন অনেকেই বলতে পারেন বেস কালার হিসেবে সাদা রঙও তো ইউজ করা যায়। হ্যাঁ, অবশ্যই যাবে। আমি নিজেও তাই করতাম। এক্ষেত্রেও রঙের কালার ফুটে উঠবে, কিন্তু রঙের অপচয় রোধ হবে না। আপনারা চাইলেই আমার মতো হোমমেড জেসও তৈরি করে নিতে পারেন, এটাতে অনেক সাশ্রয় হবে। আমার হোমমেড জেসো তৈরির টিউটোরিয়াল যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, দিয়ে দিব ইনশাল্লাহ। তো জেসো অ্যাপ্লাইয়ের পর শুকাতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবং তারপরে অফ ক্যামেরায় আর্ট করে নিয়েছি। মুড বোর্ডের আরেকটা মেইন বিষয় হচ্ছে মুড বোর্ড একটা নির্দিষ্ট কালার থিম মেইনটেইন করে করা হয়। সেই থিমের বিভিন্ন শেডের কালার প্যাটার্ন ইউজ করেই পুরো পেইন্টিংটা সম্পন্ন করতে হয়। তো আমার ব্যাগটা যেহেতু ডার্ক ম্যাজেন্টা কালারের, সেহেতু আমি পিঙ্ক থিমেই পুরো ব্যাগটা কমপ্লিট করেছি। কেননা আমার মনে হচ্ছিল পিঙ্কের উপরে অন্যান্য কালার ইউজ করলে খুব একটা ভালো লাগতো না। তো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার তৈরি করে নিয়েছি। প্রথমে ডার্ক পিঙ্ক, লাইট পিঙ্ক এবং হোয়াইট, এই 3টা কালার ইউজ করেই আমি সম্পূর্ণ পেইন্টিংটা করেছি এবং এর পাশাপাশি ব্ল্যাক কালারটাও ইউজ করেছি অবজেক্ট পেইন্টিংয়ের জন্য। ফ্রেমগুলোতে আপনার ইচ্ছা মতো আর্ট করে নেবেন, শুধু কালার থিমটা সেম হতে হবে। আমি এক একটা ফ্রেমে এক এক রকমের আর্ট করেছি। মুড বোর্ডে ফ্রেমগুলোর অ্যালাইনমেন্ট ঠিক না হলে আসলে সৌন্দর্যটা বোঝা যায় না, তাই অ্যালাইনমেন্ট পারফেক্ট হওয়ার জন্য মেজারমেন্টটা মেইন। মুড বোর্ড নাকি এই হার্ট শেপের থিম ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই এই ফ্রেমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় অবশ্যই অ্যাড করতে পারেন, সেটা হলো কালার প্লেট। অর্থাৎ আপনি এই পেইন্টিংয়ে কি কি কালার শেড ইউজ করেছেন সেই শেডগুলোই একটা প্লেটে শো করবেন। এই তো, একটু খেয়াল করে পেইন্টিং করলে খুবই সহজ এবং সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে মুড বোর্ড পেইন্টিং। এটা আমার প্রথম হিসেবে খুব একটা ভালো যদিও হয়নি, বাট স্টিল আই এম স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক। আপনাদের কেমন লেগেছে আমার টোট ব্যাগে মুড বোর্ড পেইন্টিংয়ের এই প্রসেস জানাতে পারেন কমেন্ট করে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। I will try my level best to give you the best solution, and you can also suggest me something to improve my painting or anything about my tutorial. এই মুড বোর্ডের সবচেয়ে স্যাটিসফাইং পার্ট এই মাস্কিং টেপ উঠানোটা। এতটাই স্যাটিসফাইং ছিল এই পার্টটা, কিন্তু দুর্ভাগ্যবশত রং বাহিরে ছড়িয়ে গিয়েছিল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।